বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শানুরুল কবির শাহীন এবং আমার ডানে রয়েছেন দেশের সিনিয়র সাংবাদিক আমাদের সময় পত্রিকার সম্পাদক আবু সাইদ খান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। শানুরুল কবির শাহীন, বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে একটা প্রশ্নটা হয়তো সিলিও হতে পারে, আপনাকে করতে চাই যে ক্ষমতা থেকে কত দূরে বিএনপি বলে মনে হচ্ছে আপনাদের কাছে, রাষ্ট্র ক্ষমতা থেকে? ধন্যবাদ জিল্লুর ভাই, ধন্যবাদ তৃতীয় মাত্রার দর্শক শ্রোতাদের এবং আমার শ্রদ্ধেয় অথবা ক্ষমতায় আছেন কিনা সেটাও একটা প্রশ্ন, বা ক্ষমতার কত কাছাকাছি প্রশ্নটা সেভাবে করা যেতে পারে। আমাদের সময়ের সম্পাদক শ্রদ্ধেয় সাইদ ভাই, আসলে আপনি যে প্রশ্নটা করছেন এটা অত্যন্ত একটা মানে সিলি বলতেছেন আপনি, আমি মনে করি না এটা সিলি, খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই জন্য যে আমরা যারা রাজনীতি করি আর আপনারা যারা এই সাংবাদিকতা করেন, আমার মনে হয় যে সাংবাদিক যারা আছেন এবং রাজনীতি যারা করেন তাদের সাথে একটা সবসময় একটা ভালো রিলেশন বা সম্পর্ক থাকে এবং আপনারা আমাদের বিষয়গুলো অনেক বেশি আপনারা জানতে পারেন। হয়তোবা আপনার মনে এই প্রশ্নটা আসছে, যার ধরুন এই প্রশ্নটা আপনি করছেন যে আমরা ক্ষমতার কতটুক দূরে অথবা কত কাছে অথবা ক্ষমতায় আছেন কিনা। না, এখন যেটা হচ্ছে, যেটা ক্ষমতায় আছেন কিনা সেটা তো আমরা তো অবশ্যই ক্ষমতায় নাই, সেটা তো বাস্তবতা। এবং ক্ষমতা কত দূরে সেটা হচ্ছে ইলেকশন সামনে, যেটা ফেব্রুয়ারিতে ঘোষণা করা হয়েছে, সেই ইলেকশনে আমাদের বিএনপির বর্তমান যে অবস্থান, সেই অবস্থান থেকে আমি তো মনে করি যে আমাদের বিএনপির সরকার গঠনের সম্ভাবনা খুবই, মানে এটা আপনি যেটা বলছেন সময়ের ব্যাপার, সে সময়ের ব্যাপার না, তবে সরকার গঠন করবে বিএনপি, এটা আমি মনে করি এবং এটা বাংলাদেশের মানুষও মনে করে। এই জন্য মনে করে যে একমাত্র বর্তমানে বৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্য যে কটা দল আছে তার চাইতে অনেক বড় এবং অনেক শক্তিশালী সাংগঠনিকভাবে দক্ষতা এবং জনগণের সম্পৃক্ততা বিষয়ে দেখতে গেলেও বিএনপি। সুতরাং বিএনপি ইলেকশন হলে বিএনপি ক্ষমতায় আসবে, এটা কিন্তু সাধারণ সবাই, দেশের মানুষ বা সবাই মনে করে। কিন্তু এখানে বিশেষ করে বর্তমানে কিছু কিছু বিষয় নিয়ে আপনার সমালোচনার সৃষ্টি হয়েছে, বা আমরা সেই সুযোগ হয়তো বা আমরাই করে দিয়েছি। আমাদের কিছু এটা আমি মনে করবো যে ভুলও হইতে পারে, বা আমাদের কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমরা দেখেও দেখতেছি না। এই বিষয়গুলো যদি আমরা গুরুত্ব না দেই বা এই বিষয়গুলোকে নিয়ে যদি আমরা কাজ না করি, তাহলে আমার মনে হয় যে আমাদের আমাদের যে অবস্থান থেকে আমাদের অনেকটা দূরে সরে আসতে হইতে পারে। যেমন আপনি যেটা বললেন যে আমরা ক্ষমতার, এখন আসলে সমস্ত কিছু দিক দিয়ে আমাদের দেশের প্রেক্ষাপটে আপনার প্রশাসনিকভাবে বা রাজনৈতিকভাবে বিভিন্ন কাজে কর্মে বিভিন্ন সংগঠনের বিভিন্ন এই জায়গায় সবাই কিন্তু বিএনপি আছে বা বিএনপির কথা বলে, কিন্তু অন্য দলও কিন্তু আছে, যেমন অন্যান্য দল যারা আছেন তারাও কিন্তু এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত এবং লিপ্ত, কিন্তু বিএনপির বদনামটা বা বিএনপির প্রপাগান্ডাটা বেশি বিএনপির বিরুদ্ধে হচ্ছে। এই বিষয়টা আমার মনে হয় বিএনপির আমরা নিজেরাও চিন্তা করি বা আমরা ভাবি, আমাদের যারা হাইকমান্ড আছেন আমরা বলি, বা বিএনপি বেশি বড় দল বলে বেশি করছে, অন্যরা একটু ছোট দল এরকম মনে হচ্ছে। কিন্তু কে বেশি করছে কে বেশি কম করছে সেটা বড় কথা না, কিন্তু আমরা সেই জিনিসগুলো আমাদের যারা হাইকমান্ড আছেন বা সিনিয়র নেতৃবৃন্দ আছেন ওনাদের কাছে আমরা ধরে তুলি। এখানে কিছু আমাদের আমার মনে হয় যে কিছু নেতৃত্বের যারা বিভিন্ন পর্যায়ে সিনিয়র নেতারা আছেন বা জেলার বা বিভাগের নেতৃবৃন্দরা আছেন, সেখানে কিন্তু একটা কিছুটা দুর্বলতা আছে বলে আমি মনে করি। এখানে আরও শক্ত হইতে হবে এবং আরও সুদৃঢ় ভাবে কাজ করতে হবে। যেরকম এই পর্যন্ত আমাদের
7,000-এর উপরে কিন্তু নেতা কর্মীকে পানিশমেন্ট দেওয়া হয়েছে, তাদেরকে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আপনার বহিষ্কার করা হয়েছে, বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো শুধু শাস্তির ভিতরে না রেখে যারা যারা বড় বড় মানে কাজ করতেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, এটা কিন্তু আমাদের কাজ না, বিএনপির কাজ না। এখন আমি যদি একটা অন্যায় করি, আমি যদি একটা দুর্নীতি করি, আমি যদি একটা মানে সন্ত্রাসী করি, সেটার জন্য প্রশাসন আছে, আপনার পুলিশ প্রশাসন আছে বা আপনার সিভিল প্রশাসন আছে, তারা ব্যবস্থা নেবেন। কিন্তু এই ব্যবস্থাগুলো কিন্তু তারা নিচ্ছেন না। এখানেও কিন্তু একটা আমার কাছে মনে হচ্ছে যে এখানে একটা প্রশাসনিকভাবেও যে বিএনপিকে আরও কীভাবে সমালোচিত করা যায়, কিভাবে আরও দুর্বল করা যায়, এটার মধ্যে এই ধরনের একটা কাজও মনে হয় হচ্ছে। সুতরাং প্রশাসনিকভাবে শক্তিশালী মানে শক্তভাবে অবস্থান নিতে হবে এবং এই যারা এগুলা কাজ করতেছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা তো প্রমাণ করে দিচ্ছি যে আমরা তো দল থেকে প্রমাণ করে দিচ্ছি যে অমুক এই কাজের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। তো এটা তো আইনশৃঙ্খলা বাহিনীর তখন দায়িত্ব হয়ে যায় যে তাকে আইনের আওতায় আনা, কিন্তু সেটা করা হচ্ছে না। যার দরুন এটা কিন্তু অনেকটা বিএনপির উপরে মানে চাপায়া দেওয়া হচ্ছে বা বিএনপিকে আরও মানে সমালোচিত করার জন্য এই কাজগুলো করা হচ্ছে। আসলে কিন্তু এই কাজগুলো যদি প্রশাসন করে এবং বিএনপিরও আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা এবং হাইকমান্ড থেকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এগুলো কিন্তু খুব আরও শক্তভাবে নেওয়া উচিত বলে আমি মনে করি। জি, মিস্টার আবু সাইদ খান, আপনি সাংবাদিক হিসেবে, একজন নাগরিক হিসেবে, একজন সচেতন, এবং আপনি কি দেখেন আসলে এখন তো দৃশ্যমান বড় দল বলে সবাই মনে করে, দাবি করে বা অন্যরাও বলে বিএনপি ক্ষমতার কতটা কাছাকাছি বা দূরে আছে বিএনপি? আচ্ছা, বিএনপি রেসে এগিয়ে আছে। তো ডাকসু এবং জাকসু নির্বাচনের পর তো জামাতের মনোবল অনেক বেড়ে গেছে, তারা স্বপ্ন দেখছে, বলতেও শুরু করেছে যে তারাই সরকার গঠন করবে। তো বাস্তবতা তেমন মনে হয় না। তবে বিএনপির সামনে কিছু চ্যালেঞ্জ তো আছে। সে চ্যালেঞ্জ হচ্ছে বিএনপির চ্যালেঞ্জ, বিএনপি তার দলকে সুসংগঠিত করা, দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনা। উনি যথার্থই বলেছেন যে বিএনপি সেই ব্যাপারে উদ্যোগ আছে, কিন্তু ফিরিয়ে আনাটা হচ্ছে, উদ্যোগটা একটা বিষয়, ফিরিয়ে আনাটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। এবং সেইটা করতে পারলে আমার মনে হয় যে বিএনপি এগিয়ে থাকবে, নির্বাচনের ক্ষেত্রে বিএনপি এগিয়ে থাকবে। আর একটা হচ্ছে যে বিএনপির তো একটা বড় ভোট ব্যাংক আছে, জামাতের পকেট আছে, অনেকগুলো পকেট আছে, কিন্তু বিএনপি সারা দেশে ছড়িয়ে ছিটায় থাকা ভোট আছে। এবং সেই ভোট ব্যাংক বলতে যদি বলা হয় যে দুটা বড় ভোট ব্যাংক ছিল, একটা হচ্ছে আওয়ামী লীগের আর একটা হচ্ছে তো বিএনপির। তো আওয়ামী লীগ শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর তো আওয়ামী লীগের ভোট ব্যাংক তো অনেকটাই এলোমেলো হয়ে গেছে, তো তারপরেও তাদের ভোট ব্যাংক আছে। আর পক্ষান্তরে সেই ক্ষেত্রে মাঠে তো বিএনপি বড় দল হিসাবে মাঠে বিএনপি একাই। তবে একা দৌড়ানোর তো কতগুলো সুবিধা আছে, অসুবিধা আছে। যে একা দৌড়াতে গিয়ে তো অনেক সময় খুব ওভার কনফিডেন্ট হয়ে যায়, তো সেটা তো ঠিক না। বিএনপিকে এই মুহূর্তে এগিয়ে যাওয়ার জন্য তাকেও কতগুলো জায়গা করা দরকার, যেটা তারেক রহমানও বলেছেন যে নেক্সট হচ্ছে তাদের লক্ষ্য হবে জাতীয় সরকার। তো যদি জাতীয় সরকার হয় তাহলে অন্য অন্য দলের সঙ্গে সেই ধরনের লিয়াজও করা, তাদেরকে সম্মানের সঙ্গে নিয়ে আসা, তো সেইটা একটা বিএনপির জন্য একটা বড় কাজ। আমাদের দেশে সরকার হয় কি, যেমন শেখ হাসিনার আমলে ঐক্যমতে সরকার হয়েছিল, সেখানে যারা অংশ নিয়েছিলেন তো তারা আসলে ওই আর কি ঐক্যমতে সরকারে ছিল, তাদের কোনো পরামর্শ কিংবা মতামত কিছুই গ্রহণ করা হতো না। কিন্তু আমরা দেখি প্রতিবেশী দেশ পশ্চিমবঙ্গে সেখানে একটা ইউনাইটেড গভর্নমেন্ট ছিল। সেটা বলছেন কেন আপনি? আমরা তো দেখলাম যে এই অভ্যুত্থানের আগে শেখ হাসিনা তো মিস্টার হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন তাদের পরামর্শেই জামাতকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করে দিলেন। সেটা হলো বিদায় লগ্নের ব্যাপার। কিন্তু যখন উনি লগ্ন যেটাই হোক, যখন তাদের কথা শুনে না, একটা জাজ্জল্যমান উদাহরণ আমি আপনাকে দিলাম। যখন উনি ক্ষমতা ছিলেন তখন এদেরকে জিজ্ঞাসাও করে নাই। এমনকি আমি যতদূর জানি এরা ইন্টারভিউ পায় নাই।
ইলেকশনের সময় তাদের সঙ্গে যে আচরণ করেছে, সেই আচরণ যদিও রাশেদ খান মেনন উঠে এসেছিলেন, কিন্তু সেটা তার নিজের কৌশলে, কিন্তু ইলেকশনের সময়ও সেই কথা দিয়ে কথা রাখে নাই। তো কথা তো জাতির সামনে রাখে নেই, অত শরিক দেশে কীভাবে রাখবে, এটা তো রাখার কথাও না। তো যা হোক, আমার কাছে যেটা মনে হচ্ছে যে সরকারকে একটা মানে আজকের বাস্তবতায় বিএনপিকে একটা পরিকল্পিত এবং দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে এবং তাদেরও ফ্রেন্ড বাড়াতে হবে। বিএনপি যদি মনে করে যে একলা চলো নীতি, সেটা বোধহয় ঠিক হবে না, তাদেরও বন্ধু রাজনৈতিক অঙ্গনে। এখানে আপনার কথার প্রেক্ষিতে আমার দুটো প্রশ্ন আছে। প্রসঙ্গটা আপনি তুললেন, আমি হয়তো পরে তুলতাম, যে ডাকসু এবং জাকসু নির্বাচনের পরে জামাতের মনোবল বেড়েছে। তো ডাকসু এবং জাকসু নির্বাচনে কি এই ফলাফলটা কেন হলো, মানে আমি এটা একটু আপনার কাছ থেকে বুঝতে চাই। এবং এটা তো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, এবং আমরা ধারণাই তৈরি হয়েছে যে পরে যে নির্বাচনগুলো হবে সেখানেও আসলে তারাই জিতবে, এমন কোনো বাস্তবতা তৈরি হয়নি যে বিএনপি সেখান থেকে, এবং হিস্টোরিক্যালিও ওই জায়গাগুলোতে তাদের অবস্থান অনেক ভালো। এটা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি বলছেন যে বিএনপির একলা চলো নীতিতে চলবে না, সবাইকে নিয়ে চলতে হবে। বিএনপি তো প্রায় সবাইকে নিয়েই, একমাত্র আওয়ামী লীগ ছাড়া সবাইকে নিয়ে কম বেশি চলার চেষ্টা করেছে, বিভিন্ন সময় জোট করেছে, যুগপৎ আন্দোলন করেছে। তো আপনি কি ইঙ্গিত করছেন যে জামাতকেও এখন বিএনপির সঙ্গে নিয়ে একসঙ্গে আবার জোটবদ্ধ হয়ে চলা উচিত কিনা, যেহেতু জামাত একটা বড় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে? এমনিতেও তার একটা শক্তি ছিল, বড় চারটে দলের মধ্যে সবসময় তাদেরকে কাউন্ট করা হতো। আপনি শেষ প্রশ্নের জবাব দিয়ে শুরু করি। না, জামাতকে তাদের সঙ্গে নিয়ে চলার সুযোগ নেই, এবং জামাতের সঙ্গে তাদেরকে আন্দোলনগত কৌশলগত জোট হয়েছিল, কিন্তু আজকে তাদের সঙ্গে রাজনীতিতে অনেক ডিফারেন্স, এবং জামাত সমর্থিতে আবির্ভূত হয়েছে, তার রাজনীতি নিয়ে আবির্ভূত হয়েছে। বিএনপির সাথে বিএনপি লিবারাল ডেমোক্র্যাট হিসাবে নিজেকে প্রতিপন্ন করাটাই হবে বিএনপির জন্য কাজ। সেখানে একটা ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে তারা পথ চলতে পারবে না, এবং সেটা তাদের জন্য বুমেরাং হয়ে যাবে। তো সেই জায়গা থেকে বিএনপি তার পলিটিক্সটা স্পষ্ট করা দরকার। হ্যাঁ, বিএনপি হচ্ছে যে এখন সবাইকে নিয়ে চলছে, তো আন্দোলনের সময় শেখ হাসিনাও সবাইকে নিয়ে চলতো ধরুন, কিন্তু আন্দোলনের পরে সবাইকে নিয়ে চলাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে আন্দোলনের পরে কি হবে, সরকার গঠন কিভাবে হবে, সেইগুলো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর একটা হচ্ছে যে প্রশ্নটা আপনি করলেন যে ডাকসু এবং জাকসু নির্বাচনটা, তো ডাকসু এবং জাকসুতে শিবির কিন্তু ক্রিয়াশীল ছিল, তাদের কর্মকাণ্ড অব্যাহত ছিল, সেটা আওয়ামী লীগের ভিতরে ঢুকে কিংবা কিন্তু যেমনটা আপনি বলছেন যে বিএনপি অনেক শক্তিমান, আমি বা যতজন বিএনপি নেতার সঙ্গে কথা হয়েছে বা ছাত্র নেতাদের সঙ্গে, তারা মোটামুটিভাবে বেশ নিশ্চিত, একেবারে চোখ বন্ধ করে নিশ্চিত ছিলেন যে তারা এই বৈতরণী পার হবে। কিন্তু মাঠের খবর তা ছিল না। আচ্ছা, মাঠের খবর তা ছিল না, কেননা তারা আওয়ামী লীগের ভিতর ছিল, তারা বিভিন্ন সংগঠন, ধর্মীয় সংগঠনের মধ্য দিয়ে তারা সেখানে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, এবং সেখানে বিএনপি হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে এবং তাদের কোনো প্রস্তুতি ছিল না। আর একটা হচ্ছে জামাত এক ধরনের পলিটিক্স তারা হাজির করেছে, ওয়েলফেয়ার পলিটিক্স। হ্যাঁ, ওয়েলফেয়ার, যে কল্যাণ করবে, কিন্তু বিএনপি ছাত্রদল কোনো পলিটিক্স হাজির করতে পারেনি। এখানে হলো ছাত্রদলের ব্যর্থতা, এবং তাদের স্টাইলটা কিংবা রাজনীতি করার স্টাইলটা সেই খুব পুরানো মডেলের, কিন্তু জুলাইয়ের অভ্যুত্থান উত্তর যে নতুন মডেলে চলার যে নীতি গ্রহণ করা উচিত ছিল, শিবির কিন্তু সেইভাবে পথ চলেছে, কৌশল গ্রহণ করেছে, কিন্তু ছাত্রদল সেটা পারে নাই। তো এখানে খাপ খাইয়ে নিয়ে তাদেরকে অগ্রসর হওয়া উচিত ছিল। যেমন ধরুন যে শিবিরের মতো দল, সেখানে সংখ্যালঘু প্রতিনিধি, আদিবাসী প্রতিনিধি তারা নিয়েছিল, এবং তারা একটা ইনক্লুসিভ পলিটিক্স, যদিও বাস্তবে তারা একরৈখিক রাজনীতি করে, ধর্মভিত্তিক রাজনীতি করে, কিন্তু তারা নির্বাচনের কৌশল হিসাবে কিন্তু তারা সবাইকে নিয়েছিল। তারা হিজাব ফরমে ছিল, সঙ্গে হিজাব ছাড়া, এবং মূল আদর্শে তাদের যে গঠনতন্ত্র ঘোষণাপত্র তার বাইরে গিয়ে তারা প্যানেল করেছে, এবং তারা নীতি ধর্মীয় অনুশাসন যেগুলো তারা ফলো করবার কথা বা তাদের নিয়ম অনুযায়ী সেটা করে নাই, বরং ধর্মীয় অনুশাসন না করার জন্য কিছু লোককে তারা রেডি রেখেছিল, যে তাদের এই ধরনের একটা সমন্বয়ের বিষয়টা তারা ছাত্র সমাজের সামনে ধরেছিল। আর একটা হচ্ছে যে শিবিরের যে মুখোশ উন্মোচন করা, সেইটাও ছাত্রদল এবং বাম সংগঠনগুলো পারে নাই, যে শিবির মানে কি শিবির। তো সেখানে তারা এই যে জুলাইয়ের অভ্যুত্থানের ঐক্য রক্ষা করতে গিয়ে তারা ৭১কে সামনে আনতে পারে নাই। ৭১-এর যে শিবির, ৭১-এর যে জামাত,
সেটাকে সামনে আনাটা জরুরি ছিল, যেটা বিএনপি কিন্তু পারে নাই। তো এইটা একটা আপনি ধরেন এই যে দেশের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে এই নির্বাচনের কিছু কি প্রভাব সারা দেশে নেই, বা তার একটা বা সারা দেশ থেকে, কারণ আমরা জানি যে পাবলিক ইউনিভার্সিটিগুলো এখন যারা পড়ে তারা একেবারে গ্রাসরুট লেভেল থেকে, রুরাল এরিয়া থেকেই অনেকে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, সেটা কিছু ভোট তার একটা প্রভাব কি আপনি কিছুটা প্রভাব আছে, কিন্তু সেই প্রভাব বড় একটা ভোট ব্যাংকে চ্যালেঞ্জ করার মতো বলে আমার মনে হয় না। আমি তো কয়েকদিন আগে গ্রাম থেকে ঘুরে আসলাম, তাতে আমার কাছে মনে হলো যে হ্যাঁ, তাদের একটু মনোবল বেড়ে গেছে, কিন্তু মানে টোটাল বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো যে শক্তি, সেটা তারা সঞ্চয় করতে পারেনি। এই যদিও বা তারা তাদের সভা সমাবেশে, বক্তৃতা, বিবৃতিতে সেটা প্রমাণ করার চেষ্টা করছে, কিন্তু বাস্তবে অবস্থাটা তেমন বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, তারা যেটা আমি জানি না আপনি কটি গ্রামে বা কটি অঞ্চলে গিয়েছেন, কিন্তু সাধারণ মানুষ কি কোনো কারণে বিএনপির উপরে ক্ষুব্ধ এটা মনে হয়েছে কোথাও কোথাও, বা সেটারও একটা প্রভাব পড়বে কি না? বিএনপি হচ্ছে কি, এখানে একটা প্রবলেম হলো যে বিএনপির উপর তো এক ধরনের রাজনীতি যে ব্যাপারটা ছিল সেটাও মাঠে নাই। সেটা হচ্ছে যে মানুষ তো পিছনে ভুলে যায় যে শিবির, জামাত শিবিরের যে অতীতের ব্যাপারটা, সে অতীতের ব্যাপারটা তো সামনে আনার মতো কোনো ফোর্স ছিল না, নাই, এখন নাই। তো বর্তমান তারা তো অনেক কৌশলী। আর বিএনপির যে পলিটিক্স, বিএনপি এখানে যেমন তারেক রহমান কিংবা মির্জা ফখরুল ইসলাম যে বক্তব্য দিচ্ছেন, তারা যে গণতান্ত্রিক আচরণের কথা বলছেন কিংবা গণতান্ত্রিক রীতিনীতির কথা বলছেন, সেইটা নিচের দিকে কিন্তু সেইটার কোনো প্রকাশ ঘটছে না, এবং সেটাকে নিচের টায়ারে নিয়ে যাওয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ভোট তো উপরের মানুষও দিবে, নিচের দিকের মানুষও দিবে, হ্যাঁ, সেইটাই, ওই নিচের টায়ারে এটাকে নিয়ে যাওয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই জন্য আমি বলছিলাম বিএনপির অনুকূল পরিবেশ হয়েছে, কিন্তু বিএনপির জন্য চ্যালেঞ্জটা বিএনপি, অর্থাৎ বিএনপিকে এই অবস্থাগুলো ওভারকাম করতে হবে। জি, মিস্টার শাহনুরুল কবির শাহীন। সাহিদ ভাই কতগুলো ব্যাপার যথার্থ বলেছেন, বিশেষ করে জামাতের যে নীতি আদর্শ, তাদের যে প্রক্রিয়ায় তারা রাজনীতি করেন, বা তাদের যে মানে কনস্টিটিউশন যেটা আছে, সে থেকে তারা তাদের স্বার্থে কিন্তু অনেক কিছু করে বা করতেছে। আপনি যেটা সাহিদ ভাই ইতিমধ্যে বলছেন যে তাদের যে গঠনতন্ত্র অনুযায়ী যেটা ওই যে বিভিন্ন উপজাতি বা হিজাব পরা বা হিজাব ছাড়া, মানে এগুলা কিন্তু তাদের ইয়ের মধ্যে নাই, গঠনতন্ত্রে নাই বা তাদের নীতির মধ্যে নাই, কিন্তু তাদের স্বার্থে কিন্তু এটা করতেছে। অর্থাৎ এই যে সাহিদ ভাই যেটা বললেন যে ওই জামাতকে সাথে নিয়ে বিএনপি চলবে, এটা না করলেন উনি, এটা একটা অন্যতম উদাহরণ। বিএনপির এখান থেকে শিক্ষা নেওয়া উচিত আমি মনে করি, যে অতীতেও কিন্তু জামাতকে সাথে নিয়ে না চললেও চলতো, আমাদের কিন্তু না চলতো। তো তখন বলা হচ্ছিল তোমাকে বুঝবে যে গোকুলে বাড়িছে সে। হ্যাঁ, সেটাই। এখন আপনার অতীতেও যে জামাতকে নিয়ে বিএনপি সমালোচিত হয়েছে, এবং বিএনপির জন্য ক্ষতিকারকও হয়েছে অনেক। যেরকম আপনার 96 ইলেকশন, যদি জামাত আলাদা না ইলেকশন করতো, তাহলে কিন্তু বিএনপি মানে বিরোধী দল হয় না, ক্ষমতাসীন দলই থাকতো। এরকম কিছু কিছু ব্যাপার আছে। আবার একসঙ্গে আইসা ওনারা বিএনপির সাথে জোট করছে, কারণ এটা আমাদের বিএনপির হাইকমান্ডের ব্যাপার, সিনিয়র নেতাদের ব্যাপার, ওনারা সিদ্ধান্ত নেয়। কিন্তু রুট লেভেলে বা সাধারণ মানুষ, আপনাদের সিনিয়র নেতারা কি হাইকমান্ড কি মানে নিচের দিকে কথা পরামর্শ এখন যেটা সাইদ ভাই বললেন বুঝতে চান না, যেমনটা ওই যে ভোটের ক্ষেত্রে মিস্টার আবু সাইদ খান বলছিলেন নিচের দিকে যাচ্ছেন উপর দিকে, তো উপর দিয়ে তো আর ভোট হবে না, ভোট তো নিচে লাগবে। সাইদ ভাই তো আপনারা, আমি বললাম সাইদ ভাই যেটা বললেন, উনি গ্রাম থেকে ঘুরে আসছেন, অর্থাৎ গ্রাম মানে সাধারণ মানুষের একটা সেন্টিমেন্ট উনি দেখে আসছেন বা বুঝে আসছেন। তা আমাদের যারা সিনিয়র নেতারা আছেন বা হাইকমান্ড যারা আছেন, তারা তো সকলেই ইলেকশন করেন, সবাই তো নির্বাচন করেন, এবং যার যার নির্দিষ্ট এলাকা আছে, তো ওনারা তো নিশ্চয়ই এলাকায় যায়, বা ওনারও তো একটা ওনাদেরও আছে, কিন্তু হয়তোবা ওনাদের এলাকায় এই জিনিসগুলা ওনারা ধরতে পারতেছেন না, বা ওনার এলাকায় হয়তো নাই, এরকম হইতে পারে। কারণ ওনার এলাকায় যেরকম প্রায় ক্ষেত্রেই দেখা যায় প্রত্যেকটা এলাকাতেই বিএনপি বা আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ বা অন্যান্য দলের এই 2-3টা গ্রুপ আছে, 2-3টা গ্রুপের কাজ করে। সেখানে হয়তো সিনিয়র নেতাদের এখানে এই গ্রুপ নাই, যাদের ওনারা
বুঝতে পারতেছে না বা বুঝেও বুঝতেছে না। কিন্তু এই জিনিসগুলো সাইদ ভাইয়ের সাথে আমি একমত যে আমাদের এই জিনিসগুলো জানতে হবে, বুঝতে হবে, এবং আমাদের কর্ম বা মানে আমাদের পলিসি চেঞ্জ করতে হবে। আমাদের যেভাবে আমরা কাজ করতেছি এইভাবে কাজ করলে, যেটা ওই যে শিবিরের কথা বললেন, আমরা 17 বছর ক্যাম্পাসে নাই, আমাদের ছেলেরা ক্যাম্পাসে রাজনীতি করতে পারে নাই, ইভেন হলেও থাকতে পারে নাই, ক্লাসও করতে পারে নাই, কোনো রকম পরীক্ষা কেউ দিতে পারলে পারছে, না হলে নাই। এই সময়টার ভিতরে আমরা এটা আমার পার্সোনাল অপিনিয়ন যে এই যে বিষয়গুলা ওনারা কি চিন্তায় নিচ্ছেন সেটা তো ওনাদের ব্যাপার। আমি পার্সোনালি মনে করি যে এই সমস্ত আমরা যখন বলতেছি যে আমরা জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে আমরা এখন অংশগ্রহণ করব না, তো এখানেও চিন্তা ভাবনা করা উচিত ছিল। এটা আমার পার্সোনাল অপিনিয়ন যে হ্যাঁ, আমার দলের এটা উচিত ছিল যে এই ব্যাপারটা নিয়ে চিন্তা করা যে আমরা ইলেকশনে যাব কি যাব না। ছাত্রদল 1 বছর তারা তো কমিটি নিয়েই ব্যস্ত, ছাত্রদলের কমিটি নিয়েই তো বিভিন্ন ইউনিভার্সিটিতে কমিটি কতদিন হলো দেওয়া হলো, আপনার হল শাখাগুলো কতদিন ইলেকশনের আগে দেওয়া হলো, এরা তো কোনো কাজ করতে পারে নাই। আর এই কাজের যে ধারাও তো তারা ধরতে পারে নাই। কিন্তু শিবির তো আপনার সেই 17 বছরই কাজ করতেছে। এরা দিনের বেলা ছাত্রলীগ বা বিভিন্নভাবে তারা মেলামেশা করে রয়েছে, সন্ধ্যার পরে তারা তাদের কাজ করছে। তো এই যে বিষয়গুলো তো জানা উচিত আমাদের সকলের। এটা তো এভাবে নির্বাচনে যদি আমরা যাই হই, এটা তো একটা ইফেক্ট স্বাভাবিকভাবে পড়ে, এটা তৃণমূলে বা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন লেভেলে এটা পড়ে। আর কিছু বিষয় আসছে যেগুলো অতিরঞ্জিত হচ্ছে যেরকম আপনার আমাদের সাধারণ কিছু ব্যাপার আছে, যেরকম আমাদের প্রত্যেকটা সেক্টরেই কিন্তু একটা চাঁদাবাজি আছে। এটা কিন্তু স্বীকৃত চাঁদাবাজি। আমি বলবো কীরকম, যেরকম আপনার আমি সত্য বলি, একটা টেম্পু স্ট্যান্ড, টেম্পু চলে বা সিএনজি চলে, আমি ছোটটাই বলতেছি, এখানেও একটা গ্রাম লেভেলে এখানেও একটা চাঁদাবাজি হয়। এটা চাঁদাবাজি না, চাঁদাবাজি মিনসে আমি বলতেছি এটা চাঁদা তোলা হয়। যেরকম আমার এলাকায় আপনার এখানে পৌরসভা আছে, পৌরসভার ভিতরে একটা অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ডে ডাক হয়, পৌরসভা থেকে ডাক দেওয়া হয়, সেই ডাক অনুযায়ী টাকা তারা উঠায়। হয়তো এখানে 2 টাকা বেশি উঠাইতেছে বা কোনো করতেছে, কিন্তু এটা তো বৈধ, কিন্তু এই জিনিসটা বৈধভাবেই তো হচ্ছে। এরকম আপনার পৌরসভা টয়লেটও ভাড়া দেওয়া হচ্ছে, টয়লেটও তো আপনার টেন্ডার হচ্ছে, তাই না? আপনার বাজারেই যারা হচ্ছে, বাজারে অর্থাৎ মাছের বাজার, গরুর বাজার, আপনার বাজার যেটাকে বলে, বাজার মিনস এখানে আপনার এই যে শাক সবজি, এই যে অন্যান্য বাজারগুলো, এই যে ছাগলের আলাদা, এই ছাগল মহাল, এরকম আলাদা আলাদা ডাক হয়। আলাদা আলাদা ডাক হইলে এখানে তো পৌরসভা থেকে একটা নির্ধারণ করা আছে, একটা ফিস নির্ধারণ করা আছে যে এই টাকাটা হবে। এটা এর আগের 15 বছর আওয়ামী লীগ সময়ে ফ্যাসিস্টরা এটাকে এমন একটা পর্যায়ে নিচ্ছে, তারা ডাইকা, যেখানে জুলুম ছাড়া কোনো কাজ হয় না। তারপরে এই বাজারগুলোতে জুলুম হইতেছে না সেটা আমি বলবো না, জুলুম হইতেছে। সেই জিনিসগুলো আমাদের দলীয়ভাবে কঠোরভাবে নজর রাখা উচিত। কারণ এখন এখানে তো বিএনপি ছাড়া কেউ নাই, বাস্তবতা যেটা। অন্যান্য জামাত বা এনসিপি এরাও আছে, কিন্তু এরা তো এই সমস্ত কাজে কম যায়। তারা কিন্তু উপজেলায় সারাদিনই আছে, উপজেলায় যাচ্ছে, টিউনের অফিসে, তারা একটু পশ কাজকর্মে ব্যস্ত। আপনারা যেগুলোতে কাদা, আমি যেটা বলতেছি পশ কাজ করবো না, সেটা হচ্ছে তারা কিন্তু ওই সমস্ত জায়গায় তারাও কিন্তু আছে। আমি সেটাই আমি বলছি তারাও কিন্তু আছে, কিন্তু নজরটা একটু উপরের দিকে, আপনাদের নজর সর্বত্র বা নিচের দিকে বেশি। উপরের দিকে নিচের দিকে না, আমি বলতেছি তারাও কিন্তু এর সাথে জড়িত। আমি যেটা বলছি তারাও কিন্তু জড়িত, কিন্তু তারা কিন্তু এভাবে না খায় এভাবে খাচ্ছে, কথাটা বুঝছেন? এখানে কিন্তু তারা এখানে এটা পলিটিক্স করতেছে। আর আমাদেরও যারা স্মার্ট, আপনারা আনস্মার্ট। আনস্মার্ট মানে কি, এখানে তো তারা তো লোক নাই, তাদের তো লোক নাই। আপনার একটা স্ট্যান্ডে 10টা লোক লাগে,
বুঝতে পারছেন? তাদের তো ওই লেভেলের এই নাই। এখন যেগুলো ধরেন আওয়ামী লীগের সময় চাঁদা উঠাইছে, এখন এইগুলোই আছে বা এগুলোই আমরা করতেছি। এই জিনিসগুলো মানুষের চোখে দৃষ্টিগোচর হচ্ছে, যেটা আমি কখনোই প্রশ্রয় দেই না। এটা সাধারণ মানুষের ভিতরে দৃষ্টিগোচর হচ্ছে। আর আমাদের তো একটা বিরোধী পক্ষ আছে যারা সমালোচনা করার জন্য, তারা কিন্তু তিলেরে তাল বানাচ্ছে। এই বিষয়গুলো থেকে আমাদের যতটুকু সম্ভব আমরা দূরে থাকতে আমি চেষ্টা করি, সবাইকে চেষ্টা করি দূরে রাখার জন্য। কিন্তু যেহেতু প্রত্যেকটা এলাকায় আপনি দেখবেন একটা, দুইটা, তিনটা করে গ্রুপ আছে, এই গ্রুপগুলো এক একটা গ্রুপ এক একটা কিছু আপনার ওগুলো আবার আশ্রয় প্রশ্ন না দিলে আপনার ভোটের সমস্যা হবে। সেটাই তো। কিন্তু আমার এখানে আমার কোনো প্রশ্রয় পায় না, কিন্তু কেউ কেউ হয়তো বা দিচ্ছে। এই বদনামগুলো কিন্তু আরও বেশি স্প্রেড হচ্ছে। এগুলা কিন্তু নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের কেন্দ্রীয়ভাবে প্রতিদিনই আমাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু জেলা লেভেলের যারা নেতৃবৃন্দরা আছেন এদেরকেও সতর্ক থাকা উচিত, কারণ এদের মাধ্যমে কিন্তু অনেক সময় এই ধরনের হয়, বা এরা প্রশ্রয় দিতেছে বা এরা দেখেও দেখতেছে না। এই জিনিসগুলো কেন্দ্রের থেকেই আমাদের বারে বারে নজরদারি করা হচ্ছে, এবং ইদানিং এটা খুব কঠোরভাবে নজরদারি করা হচ্ছে। এবং আমাদের যেটা ওই যে সাইদ ভাই বললেন যে আমাদের কর্ম পলিসি, অর্থাৎ এটা পরিবর্তন করে আগাইতে হবে। অর্থাৎ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রতিদিনই বলতেছেন যে আমাদের জনগণের সাথে যেতে হবে, কাছে থাকতে হবে, তাদের মানে পালসটা কি সেটা বুঝতে হবে, সে বুঝে আমাদের কাজ করতে হবে। এইভাবে যদি আমরা কাজ না করি, এভাবে কাজ না করাই, তাহলে তো আমাদের সমস্যা হইতেই পারে। জি, আবু সাইদ খান, আপনি শুনছিলেন। যেমন ধরুন যে জামাত তার রাজনীতিকে পাবলিকলি একটা গুণগত পরিবর্তন দেখানোর চেষ্টা করছে, ভিতরে যাই থাক, সেটা তাদের কৌশলগত হলেও তারা বিশ্ববিদ্যালয় সেটাকে অনেক বড় করে সামনে নিয়ে আসছে, এবং তারা নিজেরা কিছু খানিকটা শুদ্ধচারী হিসাবে নিজেদেরকে প্রতিপন্ন করার চেষ্টা করছে। নিজেরা দুর্নীতি করব না, দুর্নীতি সহ্যও করব না, এই ধরনের বক্তব্য তারা সামনে আনছে। কিংবা এই গণরুম কিংবা হলের এই বিনা পয়সায় খাওয়া, ফাও খাওয়া ইত্যাদির বিরুদ্ধে তারা বক্তব্য দিচ্ছে। তো এখন হচ্ছে যে এই ধরনের পলিটিক্স গ্রাম পর্যায়েও তারা এই চাঁদাবাজির বিরুদ্ধে ইত্যাদি বলছে। অতএব সেখানে বিএনপির পলিটিক্সের গুণগত পরিবর্তনটা দরকার, এবং বিএনপিকে তার ক্ষমতাকেও স্থায়ী করতে হলে তাকে তো কি পয়েন্টে, যেমন এই সময় আমরা লক্ষ্য করলাম জুলাইয়ের অভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন জামাত তার নিজের লোক বসিয়েছে, এবং এগুলো তাদের একটা নিয়ন্ত্রণে চলে গেছে। কিন্তু বিএনপির এদিকে নজর ছিল না, বরং বিএনপি হাটঘাট এগুলোর ক্ষেত্রে তারা নজর দিয়েছিল, বিএনপির কর্মীরা। তো এই জায়গা থেকে বিএনপিকে এখন দল হিসাবে তার এই গুণগত পরিবর্তনটা করা দরকার, যে তার কি করা উচিত এবং কি করা উচিত না। এবং সেই জায়গা থেকে, কেন মানুষেরও তো কিছুটা পরিবর্তন হয়েছে। মানুষ তো আওয়ামী লীগকে দেখেছে, এই লুটপাট চাঁদাবাজি এগুলো দেখে দেখে মানুষ তো একটা পরিবর্তন চায়। অতএব একই ধরনের পলিটিক্স, মানে আওয়ামী স্টাইলের অন্য কোনো পলিটিক্স সাধারণ মানুষ কিন্তু গ্রহণ করবে না। তো বিএনপিকে সেই জায়গা থেকে তার যেহেতু একটা বিরাট ভোট ব্যাংক রয়েছে এবং নেতৃত্বেরও একটা ভাবমূর্তি আছে, অতএব সেই নেতৃত্বের ভাবমূর্তি এবং ভোট ব্যাংকে সামনে রেখে তারা তাদের পলিটিক্যাল চেঞ্জটা আনা দরকার। এমনিতে আপনার কি মনে হয়েছে জামাত তার নতুন মিত্র শক্তিদের নিয়ে যে 4 দফা দাবি, 8টি দল যে আন্দোলন শুরু করেছে, সেটা বোধহয় এটা ভেঙে যাচ্ছে, সেটা বোধহয় বেশি এগোতে পারছে না। কেননা তাদের একটা ধারণা ছিল, আমার যেটা মনে হয়, যে তারা এনসিপিকেও সাথে পেতে পারে। কিন্তু এনসিপি তো অলরেডি বলে দিয়েছে যে তারা নিম্নকক্ষে, এনসিপি তো আর এই ইলেকশনের পরে ডাকসুর পরে মোটামুটি ইররিলেভেন্ট হয়ে গেছে পলিটিক্সে, এটা মনে হয় না? কেননা তাদের যে ছাত্রদের নেতৃত্ব, ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে যে দাবি তাদের ছিল, জোরালো দাবি, সেই দাবি তো আর এখন আর প্রতিষ্ঠিত না। সেটা হলেও তারা আন্দোলনের শক্তি হিসাবে তাদের তো একটা ইমেজ আছে। আপনি মনে করেন যে সেই ইমেজ আছে? এই দুর্নীতি সহ নানা এত আলোচনা, এবং সরকারের কাছেও তাদের একটা গুরুত্ব আছে, সরকারের কাছে আছে, সরকারের অংশ তারা খানিকটা সরকারের অংশ। অতএব সেই ক্ষেত্রে এনসিপি গুরুত্বপূর্ণ, এবং এনসিপিকে সঙ্গে নিয়ে এগোনোর কিছুটা সুবিধা ছিল, যে সুবিধাটা এখন আর এরা পাবে না। আর একটা হলো ইসলামী সব দলগুলো তো জামাতের সঙ্গে ওইভাবে তো নাই। কেউ কেউ তো জামাতকে বাতিল আদর্শ, মৌদুদিবাদ ইত্যাদি অলরেডি তো এই সব বক্তব্য হাজির করছে। অতএব জামাত শেষ বিচারে কদ্দূর এগোতে পারবে এটা নিয়ে, কেন জামাতের ঐক্য তার 2-4টা দল পেতে পারে,
কিন্তু যে বৃহত্তর ঐক্যের যে আওয়াজ তুলেছিল না, কিন্তু জামাত, ধরেন ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম বা খেলাফত মজলিস, এগুলোই তো আসলে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির প্রধান শক্তি। না, এখানে হেফাজতের তো আর পুরোটা পাবে না। হেফাজতের এক অংশ পেতে পারে, অন্য অংশ তো আর জামাতের সঙ্গে নেই, বরং তারা বিএনপির সঙ্গে লিয়াজো করার চেষ্টা করছে আমি যতদূর জানি। অতএব হেফাজতকে তারা পাচ্ছে না, ইসলামী আন্দোলনকে পেতে পারে, এমনকি মানারের পীর সাহেবকে পাবে কিনা এ ব্যাপারেও কিন্তু সংশয় আছে। কেন, হয়তোবা অনেকেই বার্গেন করবে যে তারা বিএনপির কাছে গেলেই বেশি সুবিধা পাবে, না এখানে জামাতের কাছে সুবিধা পাবে। জামাত সুবিধা গ্রহণ করতে পারবে, সুবিধা দেওয়ার ক্ষমতা তার কম। তো সেই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই ধরনের একটা ঐক্য হতেই পারে, কিংবা একটা আন্ডারস্ট্যান্ডিং ইসলামী দলগুলোর মধ্যে একটা সমঝোতা নির্বাচন। না, এই দাবিগুলো নিয়ে যে পিআর ছাড়া নির্বাচন হবে না, গণপরিষদ নির্বাচন অথবা গণপরিষদ জাতীয় সংসদ নির্বাচন একই দিনে, বা গণভোট করার দাবি, জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া, এই সব বিষয়ে তো তাদের মধ্যে কোনো ভিন্নমত এখন পর্যন্ত লক্ষ্য করা যায়। এগুলো তো মোটামুটি তাদের সবাই। কিন্তু সরকারের পক্ষ থেকে তো সরকারের পক্ষ থেকে যেটা বলছে যে সরকার তো তারা নিম্নকক্ষে পিআর এই জায়গা তো নেই। সরকার যেটা সামনে, কিংবা ঐক্যমতের কমিশন যেটাকে সামনে আনার চেষ্টা করেছিল সেটা হচ্ছে উচ্চকক্ষে পিআর, কিন্তু নিম্নকক্ষে তো এখানে পার্লামেন্ট ইলেকশনের বিষয়টা রয়ে গেছে। আর একটা হচ্ছে যে জাতীয় ঐক্যমত তো ছাড়া তো সেখানে তো ব্যাপক পরিবর্তন করা যাবে না। যেমন ধরুন সাংবিধানিক পরিবর্তনের বিষয়, এখানে গণভোট কিংবা এখানে গণপরিষদ নির্বাচন, তো এগুলো তো কিভাবে করবে? তো এটা তো এইটা তো সংবিধান সম্মত সরকার, মানে সংবিধানকে সম্মত রাখার শপথ গ্রহণ করেছেন তো স্বয়ং প্রধান উপদেষ্টা সহ অন্যরা। তারপরে হচ্ছে যে এখানে সংবিধান কার্যকর আছে, সেই সময় এই ধরনের প্রোক্লেমেশন ঘোষণা করার সুযোগ আছে কিনা। একটা আমাদের দেশে একটা রেওয়াজ, একটা অতীতের ঘটনা আছে, সেটা হলো মার্শাল ল গভর্নমেন্ট, তখন সংবিধান স্থগিত ছিল, তখন তারা একটা প্রোক্লেমেশন করেছে। আর একটা হলো সেই মার্শাল লর সেই প্রোক্লেমেশনের মতো নতুন কোনো বিশেষ আদেশ, এইটা আজকে কতটুকু অ্যাপ্লিকেবল এইটা বোধহয় সম্ভব না। এবং এটা সংবিধানের ইন্টারপ্রেটার হচ্ছে আদালত, তো আদালত এটাকে কিভাবে নেবে, তো এটাকে তো সংবিধান এটা গ্রহণ করতে পারে না। অতএব আদালত এবং সংবিধান রেখে, আমি বলি আদালত এবং সংবিধান রেখে আপনি বিশেষ আদেশ দিয়ে এগুলো পরিবর্তন করবেন, সেটা বোধহয় বাস্তবসম্মত না, এবং এখানে একটা সমস্যার থেকেই যাচ্ছে। জি, মিস্টার শানুল বিষয় না, এই বিষয়গুলো তো সাইদ ভাই বলেন, বা ওনারা তো সার্বক্ষণিকভাবে উনি পত্রিকার সম্পাদক, উনি এই বিষয় নিয়ে অনেক গবেষণা আছেন, ওনার অনেক সোর্স আছে। আসলে যে উনি যে কথাগুলো বলছেন আমি ওনার সাথে একমত। আর পিআরটা হচ্ছে যে এটা নিয়ে একটা ইস্যু তৈরি করার চেষ্টা চলছে, কিন্তু আমার মনে হয় না এটা জনগণ এটা খাবে। জনগণ এই পিআর বুঝেও না, বুঝতে চেষ্টাও করে না। এটা নিয়ে এটা হয়তো বা একটা তারা এটা ইস্যু নিয়ে মাঠ গরম রাখার একটা চেষ্টা করতেছে, কিন্তু এতে বাস্তবে কিছু হবে না। আর জুলাই সনদ নিয়ে যে কথাবার্তা চলতেছে, বা এটা মনে হচ্ছে যেটা সাইদ ভাই যেটা বললেন, যে একটা সমঝোতা আমার মনে হয় যে কিছু একটা হবে। এটা একবারে যে এটা হবে না এটাও ঠিক না, একটা সমঝোতা হবে। আর ওই যেটা বললেন যে সংবিধান এবং আমাদের আদালত সংবিধানে আমরা যাই কিছু করব, বা ওই যে মার্শাল ল গভর্নমেন্টের কথা বললেন, যে তখন একটা বিষয় হইতে পারে, কিন্তু এইভাবে এটা কিছুতেই সম্ভব বলে মনে হয় না। তারপরেও আসেন সব মিলে, যদি সবাই মিলে একটা সম্মত হয়, যেটা একটা সিদ্ধান্তে যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা মনে হচ্ছে যে একটা সমাধান হয়তো বা হয়ে যাবে। কারণ আমাদের সামনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই নির্বাচন করতে গেলে তো আমাদের এটা সেপ্টেম্বর মাস চলে যাচ্ছে। এর ভিতরে যদি আমরা অক্টোবরের ভিতরে যদি বিশেষ করে আমরা এই জিনিসগুলো আমরা যদি ফেসলা করতে না পারি, তাহলে তো নির্বাচনে যেরকম নির্বাচনের প্রস্তুতি, যেরকম জামাত বলতেছে একটা করতেছে আরেকটা। তারা কিন্তু 300 আসনে প্রার্থী দিয়ে দিছে, তারা 300 আসনে তারা প্রার্থীরা কাজ করতেছে, আবার এদিকে বলতেছে আমরা নির্বাচন যাব না, পিআর না হলে যাব না। আবার এইদিকে দেখা যাচ্ছে খালি শুধু এই না, তারা কিন্তু বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে তারা বিভিন্ন কেন্দ্র কমিটি বিভিন্ন জায়গায় করতেছে। ক্যান্ডিডেট ঘোষণা করে দিয়েছে অলরেডি, ক্যান্ডিডেট তো অনেক আগেই ঘোষণা করছে। আপনার কেন্দ্র কমিটি, রঙিন রঙিন পোস্টারও আছে, সেটা
কেন্দ্র কমিটি তারা ইতিমধ্যেই মানে করতেছে, বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে কেন্দ্র কমিটি করতেছে। অর্থাৎ তারা কিন্তু এদিক দিয়ে বলতেছে একটা, পাবলিকলি বলতেছে একটা, তাদের কাজ কিন্তু তারা করতেছে নির্বাচনে, যেটা কিন্তু আমরা বিএনপি বা অন্য দলগুলো কিন্তু এখন ওইভাবে আমরা কাজ করতে পারতেছি না, বা আমরা কাজ শুরু করতে পারি নাই। এই জন্যে যে এইভাবে তারা একটা মানে দিয়া হয়তো একটা আমাদেরকে একটা মানে আরো পিছনে রাখার একটা পলিসি হইতে পারে, কিন্তু এই পিআর দিয়ে বা এইগুলো দিয়ে কোনো কাজ হবে না। আর জুলাই সনদটা যেটা আছে সেটা নিয়ে হয়তো একটা সিদ্ধান্তে আসতে পারে। নির্বাচনের আগে আরও কিছু প্রসঙ্গ অনেকে মনে করেন যে এখন আলোচনার মধ্যে আছে, বিতর্কের মধ্যে আছে, জটিলতা তৈরি হতে পারে, নাও হতে পারে। একটা হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা, দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগের মিত্ররা 14 দল জাতীয় পার্টি, তাদের ভবিষ্যৎ কী হবে, আরেকটা হচ্ছে ভারত ইস্যুতে আসলে ভারতের সঙ্গে বাংলাদেশ কিভাবে ডিল করবে, বা যারা এই ক্ষমতায় যাবেন তারা আসলে ভারতের সঙ্গে এনগেজমেন্টটা কী হবে, সেটাও সম্ভাবনা দুর্ভাবনা দুটোই আছে আসলে। সো আপনি কি মনে করেন এই জায়গাগুলো কিভাবে ফয়সালা? না, আওয়ামী লীগের ব্যাপারে তো একটা সিদ্ধান্ত ইতিমধ্যেই আছে। আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয় নাই, স্থগিত, কিন্তু নির্বাচন তো করতে পারছে না। এই স্থগিত থাকলে নির্বাচন করতে পারছে না, এটা তো বলে নাই। যেহেতু নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করেছে, তাহলে তো না, এটা বলতেছে, কিন্তু এটা তো নিবন্ধনে স্থগিত আছে, কিন্তু তারা যে নির্বাচন করতে পারে এরকম কিন্তু কোনো সরকারিভাবে বলা হয় নাই। নির্বাচন কমিশন বলতেছে আমরা সরকারের যেভাবে চাবে সেভাবে আমরা করব। এখন যে বিষয়টা হচ্ছে, এখানে গভর্নমেন্ট কিন্তু বলতেছে যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করি নাই, কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, এবং আওয়ামী লীগের যারা মানে নির্বাচনও তো কর্মকাণ্ডের অংশ। জি, এখন যেটা আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দরা আছেন, যারা এই সমস্ত এই হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত বিভিন্ন তারাভাবে আছে, তাদের শাস্তির বিষয়টা নিশ্চিত করতে চাচ্ছে গভর্নমেন্ট, তাই না? তো এখন দেখা যাচ্ছে এরকম হইতেও পারে, বা কিছু একটা সময় আসলে হইতে পারে যে যারা পানিশড হয়ে যাবে, বা যাদের একটা সিদ্ধান্ত থাকবে। এখন নির্বাচন কমিশন এটা চাইবে বলতো, আমি একটা শুনছিলাম যে ওই যে যারা চার্জশিটের আসামি হবে তারাও ইলেকশন করতে পারবে না, এরকম একটা নির্বাচন কমিশন থেকে একটা আলোচনা হয়েছিল। এটা বাস্তবায়ন বা ওরা সিদ্ধান্ত নিচ্ছে কিনা জানি না, আমি এটা সাহেব বলতে পারবেন। যে এরকম যদি হয় তাহলে তো আওয়ামী লীগের আপনার একটা পর্যায়ের সিনিয়র পর্যায়ের বেশিরভাগ নেতৃত্বই। কিন্তু এই সিদ্ধান্ত তো আবার গণতান্ত্রিক না, চার্জশিটের আসামি হলেই, কারণ এই যে বিএনপির বিরুদ্ধে তো আওয়ামী লীগ আমলে লক্ষ লক্ষ মামলা ছিল, তো এরকম মামলার অজুহাত দেখে যদি সবাইকে নির্বাচনের বাইরে, এটা শুনছি, এখন তারা যদি নেয় না, তারা তো নিতেই পারে। আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপি এইসব বিষয়গুলোকে কিভাবে দেখবে? না, বিএনপির বিষয় হলো, বিএনপি তো ওই যে আমাদের মহাসচিব বলছেন আমরা কোনো দল নিষিদ্ধ হোক সেটা আমরা চাই না। এই ব্যাপারে তো ওনার একটা অপিনিয়ন দিচ্ছেন যে কোনো দল নিষিদ্ধ হোক সেটা আমরা চাই না। তো আমাদের সেটা দেওয়ার পরও আবার আওয়ামী লীগকে যখন মানে কার্যক্রম সাসপেন্ড করা হলো, তখন আবার বিএনপির পক্ষ থেকে তো বলা হলো যে আমরা এই 3 দিন আগে চিঠি দিয়েছিলাম এই কার্যক্রম সাসপেন্ড করতে। কার্যক্রম সাসপেন্ড আর দল নিষিদ্ধ এক জিনিস না। ওকে, ফাইন। ভারত প্রসঙ্গে, ভারতের সাথে তো পত্রিকায় দেখলাম যে কোনো পত্রিকায় লিখতেছে, বা এই যে বিভিন্ন সামাজিক এবং ইয়েতে যোগাযোগ মাধ্যমেও দেখতেছি যে জামাতের সাথে একটা ভারতের বিভিন্ন পত্রপত্রিকায় আসতেছে, বিভিন্ন সাংবাদিক বা বিভিন্ন বুদ্ধিজীবীরা বলতেছেন জামাত একটা ভারতের সাথে একটা সম্পর্ক করার চেষ্টা করতেছে। সেটা ভারত সাথে জামাতের সম্পর্ক হবে এটা আমি মনে করি না, বা বিশ্বাসও করি না। কারণ জামাতের যে মানে তাদের যে নীতি আদর্শ, এটার সাথে ভারত কখনোই মিলবে না, বা মেলার কথাও না। আলটিমেটলি ভারতের সাথে সম্পর্ক না থাকলেও যে একেবারে এখন আগের মতো অবস্থান ভারতের থাকবে সেটা না। কারণ এখন এই যে বর্তমান গভর্নমেন্টের সাথে ভারতের তেমন কোনো ভালো সম্পর্ক নাই, কিন্তু কাজ তো করতেছে। ভারত তো অনেক বাধার সৃষ্টি করে অনেক কিছু করাও তো চেষ্টা করতেছে, কিন্তু তেমনভাবে পারতেছে না। সুতরাং যে গভর্নমেন্টই আসুক, বা ভারতের সাথে যেহেতু পার্শ্ববর্তী একটা বড় দেশ, একটা সম্পর্ক তো থাকতেই হবে, কিন্তু সেই সম্পর্ক এমন সম্পর্ক হবে না যেটা ওই যে আমাদের
এই যে আগের আওয়ামী লীগ সরকারের যে পররাষ্ট্র মন্ত্রী ছিলেন, স্বামী স্ত্রীর সম্পর্ক, হ্যাঁ, স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারতের উন্নতি মানে আমাদের উন্নতি, বাংলাদেশের মানে এই ধরনের ইয়েতে তো কোনো সরকার বা বিএনপি এটা যাবে না বা যাওয়া ঠিক হবে না, এটা জনগণ মানবে না। এই দেশের মানুষ এখন আর এই সমস্ত ভারতের সাথে এই সমস্ত করতে গেলে এগুলা গ্রহণ করবে না। জি মিস আবু সাইদ খান। প্রথমত হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে কোনো দল নিষিদ্ধের পক্ষে না, কেন এটা লাভ হয় না, বরং এটা বুমেরাং হয়ে যায়। যেমন ধরুন যে জামাতকে নিষিদ্ধ করার মধ্যে দিয়ে জামাতকে একটা আপার হ্যান্ড দিয়ে দেওয়া হয়েছে, তো এইটার কোনো অর্থ ছিল না। ঠিক আজকেও আওয়ামী লীগ তো দল তো অপরাধ করেনি, আসলে সরকার করেছিল। আর একটা হচ্ছে আওয়ামী লীগ সেই ধরনের দল না যে দল সরকার পরিচালনা করেছে, আসলে সরকার ছিল শেখ হাসিনার সরকার। দলটা তখন আমাদের দেশে যেগুলো হয় যে দল সরকারের ভিতরে ঢুকে যায়, দল যে কোনো দলকে সরকারকে ডিকটেট করে, আমাদের দেশে কিন্তু এটা হয় না। তো এখানে সরকার এবং তার মন্ত্রী উপদেষ্টারা এই সব অপকর্ম যা হয়েছে সেটা করেছে, এবং আওয়ামী লীগের এর বাইরেও তো হ্যাঁ এর সঙ্গে কর্মীদের এবং তাদের নেতাদের একটা অংশ জড়িত আছে এই অপকর্মের সঙ্গে, কিন্তু তার বাইরেও তাদের অনেক কর্মী আছে যাদেরকে এই সব কর্মের সঙ্গে তারা জড়িত না। কিন্তু আমরা নীতিগতভাবে তো সেই তাদের রাজনৈতিক অধিকার খর্ব করতে পারি কিনা, নির্বাচন করা তো গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকার খর্ব করা যায় কিনা। আর একটা ব্যাপার হচ্ছে যে প্র্যাকটিক্যাল বিষয়টা হলো যে দুটো দল ক্ষমতার প্রতিদ্বন্দ্বী ছিল। যেমন শেখ হাসিনা 15 বছর তার শাসনটা এক ধরনের তার ভাবমূর্তি গড়ে ওঠে না, এবং তার শাসনটা আন্তর্জাতিকভাবেও শিক্ষিত সেইভাবে সম্মানিত সরকার ছিল না, বিভিন্নভাবে বিতর্কিত ছিল। এর কারণটা হলো যে বিএনপির মতো একটা বড় দল প্রতিদ্বন্দ্বী দলকে ক্ষমতার মানে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রেখে নির্বাচন করেছে। তো ঠিক তেমনইভাবে আজকে যদি আওয়ামী লীগের মতো একটা বড় দলকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রেখে নির্বাচন হয়, তো সেটা আমার মনে হয় যে মানে শুভ ফল বয়ে আনবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, তবে আদালতের রায়ে তো আওয়ামী লীগের নেতাদের তো শাস্তি হতেই পারে এবং হওয়াই উচিত, তারা যে অপকর্ম করেছে তার শাস্তি হওয়া উচিত। এবং আদালতের রায়ে যদি দল হিসাবে তার কোনো নিষেধাজ্ঞা তার উপর আরোপ করা হয় সেটা ভিন্ন, কিন্তু প্রশাসনিক নির্দেশে কোনো দলকে নিষিদ্ধ করা ঠিক না, এবং এটা কোনো শুভফল বয়ে আনবে না। আর একটা হচ্ছে যে ধরুন যে আদালতের রায়, আমি ধরলাম যে আদালতের রায় আওয়ামী লীগ নিষিদ্ধ, সেটা কি এরকম কোন সিদ্ধান্ত নির্বাচন কমিশনে হইতেছে বা হবে? নির্বাচন কমিশনের তো বিষয়টা ওই যে চার্জশিটের আসামি সেটা হলো যে চার্জশিটে যেটা হচ্ছে যে সেটা হলো যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আপনার যারা মানে এই অপরাধ, এই মানবতা বিরোধী অপরাধ সেই মামলায় যাদের বিরুদ্ধে মামলা থাকবে, তো চার্জশিট থাকবে, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। শুধু এটা, অন্য কোনো এবং এইটার ব্যাপারেও আমার মনে হয় এটা কতটুকু যৌক্তিক, আইনগতভাবে সম্মত কিনা, তো এটা নিয়ে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন। সেটাও আদালতের, কেন আমাদের সংবিধানের ইন্টারপ্রেটার তো আদালত, সর্বোচ্চ আদালত, সেটাও সুপ্রিম কোর্টের এই ব্যাপারে মতামত নেওয়া উচিত। কেন সুপ্রিম কোর্টকে বাইপাস করে কোনো কোর্ট কিংবা অধস্তন কোনো কোর্ট কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, এটা হওয়া উচিত। এমনকি যখন যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিল মানে গোলাম আজম এবং এদের, সেটাও কিন্তু শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে যেতে হয়েছিল, সেই বিচারও কিন্তু সুপ্রিম কোর্টে এটাকে নিয়ে যাওয়া হয়েছিল। অতএব আজকের বাস্তবতাও আমাদেরকে সেটা দেখা উচিত। আর একটা হলো যেটা একটা প্র্যাকটিক্যাল ব্যাপার, পৃথিবীতে ধরুন এই ধরনের দুটাই জিনিসই আছে, যে এই ধরনের সরকার অপরাধ করার পরে তাদেরকে নির্বাচনী প্রক্রিয়াকে বা রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছে, আবার তাদেরকে রাজনীতি করার সুযোগও রয়েছে। দুটো জিনিসই আছে, ইনস্ট্যান্স আছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কি হয়, বাংলাদেশের মানুষ মনে করে যে শেখ হাসিনা অপরাধ করেছে, যেসব এই আসাদুজ্জামান কামাল এবং আর যারা আনিসুল হক যারা অপরাধ করেছে তাদের বিচার হবে। তো আওয়ামী লীগের তো সে তার বাড়ির কাছে আর একটা সৎ লোক দেখে, তো তার বাড়ির পাশে একজন সৎ কর্মীও দেখে যাকে দুর্নীতি যাকে স্পর্শ করেনি। এত বড় দল সেই লোকগুলো আছে, সেই লোকটা রাজনীতি করতে পারবে না, এটা কিন্তু জনগণ মনে করে না। অতএব জনগণের অভিপ্রায়টাকে গুরুত্ব দেওয়া উচিত। ভারত প্রসঙ্গ, আর ভারতের ব্যাপারটা হচ্ছে ভারতের সাথে বন্ধুত্ব তো অনিবার্য, কেননা বন্ধুত্ব ভারতের দুই প্রতিবেশীর ভিতর বন্ধুত্ব থাকা উচিত, কিন্তু ভারতের ভুল নীতির কারণে এই বন্ধুত্বের ক্ষেত্রে একটা ব্যত্যয় ঘটেছে। ভারতের ভুল নীতি হচ্ছে যে যখন ৭৫ সালের
15ই আগস্টের ঘটনার পরেও ইন্দিরা গান্ধী কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক ছেদ ঘটুক এমন কিছু করে নাই। এইটা ছিল। এবং যারাই সরকার যখন এসেছে, ইন্দিরা গান্ধী প্রতিবেশী দেশ হিসাবে তাদের সঙ্গে মানে এমনকি সেই শাসন আমলে জিয়াউর রহমান এরশাদের সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে মোদী সরকার ভারতের এই যে নীতি, প্রতিবেশীর প্রতি যে সহানুভূতি মানে সহযোগিতামূলক নীতি থেকে মোদী সরকার সরে যায়, শেখ হাসিনার পক্ষ অবলম্বন করে এবং তাকে রাজনৈতিক আশ্রয় প্রদান করে। এই নীতিটা এবং তাকে রাজনৈতিক কর্মকাণ্ডেরও এক ধরনের সুযোগ করেছে। এই নীতিটা মনে হয় যেটা ভারতের জনগণ, এমনকি আমি যেটা শুনেছি, আমার কাছে ওইভাবে ডকুমেন্ট দেখাতে পারবো না, যে সাউথ ব্লকও এই ব্যাপারে তাদের একটা আপত্তি আছে। মোদির এই নীতির বিরুদ্ধে সাউথ ব্লক সোচ্চার। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে তাদের বন্ধুত্বের হাত কিন্তু বাংলাদেশ সরকারের প্রসারিত। যদিও বা বাংলাদেশের সরকারের কোনো কোনো উপদেষ্টা কারো কারো মন্তব্যে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া হয়েছে, তা বাদ দিলে নীতিগতভাবে বাংলাদেশ তারা বন্ধুত্ব এবং তাদের সাথে পারস্পরিক যোগাযোগ, বাণিজ্য নীতি এগুলো ঘোষণা করেছে। এই তো সে ইলিশ মাছ চেয়েছে, কলকাতার ব্যবসায়ীর ইলিশ মাছ চেয়েছে, ইলিশ মাছ পাঠিয়ে দেওয়া হয়েছে। এই কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীরা যেটা চেয়েছে যে তার গার্মেন্টস গুড ইত্যাদি স্থলপথে তো পাঠানোর যে সুযোগ, সেটাকে ভারত বঞ্চিত করেছে। এবং এই বঞ্চিত করার পিছনে তো কোনো যৌক্তিক কারণ নেই। বাংলাদেশকে একটু মানে বাংলাদেশকে বিপাকে ফেলা ছাড়া এর কোনো অর্থনৈতিক কারণ নাই। অতএব এই দেশের সম্পর্ক হওয়ার, বাণিজ্যিক সম্পর্ক হওয়ার ভিত্তি হওয়া উচিত অর্থনীতি, এবং অর্থনীতিকে সামনে রেখে মানে অর্থনৈতিক কূটনীতিক এখানে হওয়া উচিত। আর একটা হচ্ছে আমাদের সঙ্গে সাংস্কৃতিক যোগাযোগ, বিভিন্ন রকম যোগাযোগ আছে। অতএব ভারতের সরকার কারা গঠন করেছে এটা যেমন করে আমাদের বিবেচ্য বিষয় নয়। অতএব বাংলাদেশে কারা সরকার গঠন করেছে, বাংলাদেশের মানুষ কিভাবে তার দেশ পরিচালনা করবে, এটা বাংলাদেশের নিজস্ব ব্যাপারে ভারতের নাক গলানো উচিত নয়। জি, আমরা একেবারে শেষের দিকে মিস্টার শানুর কবির শাহীন, ক্লোজিং রিমার্কস। ভারতের সাথে তো আমরা যে সম্পর্ক, যেটা সাইদ ভাই বললেন যে এইভাবে সবসময় আজকাল, এখন তো আর ওই বৈরী সম্পর্ক কারোর সাথে থাকে না। ট্রাম্প এবং চায়নার প্রেসিডেন্টের আবার টেলিফোন কথা হচ্ছে, পুতিনের সাথে কথা হচ্ছে। অর্থাৎ আমাদের বর্তমান যে বিশ্বে একটা মানে সম্পর্কটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এমনিতে বৈরিতা থাকতেই পারে, কিন্তু সম্পর্ক থাকতে হয় বিভিন্ন কারণে। যেটা ওই যে সাইদ ভাই বললেন যে ইলিশ মাছ চাইছে, দেওয়া হয়েছে, বা আমাদেরকে অনেক সময় অনেক কিছু তারা হ্যারেস করতেছে বা করতেছে। এটা হয়তো বা সাময়িক, এটা যখন একটা পলিটিক্যাল মানে নির্বাচিত সরকার আসবে, তখন আমার মনে হয় যে সম্পর্কটা আরও সুন্দর হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কিন্তু ওই রকম সম্পর্ক আর আমার মনে হয় না হবে, যে শেখ হাসিনার সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক আর হবে না, এবং এটা এই দেশের মানুষ মেনেও নেবে না। আর সব শেষ কথা হচ্ছে আমার যে সামনে যে নির্বাচন ফেব্রুয়ারিতে, সেই নির্বাচনে আমাদের যে আপনি যেটা বললেন যে আমাদেরকে আরও সতর্ক হওয়া উচিত, এবং আরও সাইদ ভাইও কিছু পরামর্শ দিলেন, আপনিও কিছু বললেন। আমিও মনে করি যে আমাদের আরও সতর্ক এবং আরও জনসম্পৃক্ততা বাড়ানো যায় কিভাবে, এবং আমাদের এই যে আমাদের বিএনপির যে নীতি আদর্শ বা পলিসি, বা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের যে ব্যক্তিত্ব বা ওনার যে কর্মকাণ্ডগুলো ছিল, আমাদের মাননীয় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াও কিন্তু একটা সুন্দর পরিবেশে 91 থেকে 96 এবং তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, উনিও কিন্তু একটা সুন্দর দেশ পরিচালনা করছেন, ওনারও কিন্তু একটা বড় অভিজ্ঞতা এবং সুনাম আছে। এই জিনিসগুলো আমরা কাজে লাগিয়ে কিন্তু আমরা তৃণমূলে কাজ করতে পারি, এবং আমাদের এই কাজগুলো যাতে গুছায় আনতে পারি, সেই জন্য আমাদের কেন্দ্র থেকে কিছু সাহায্য প্রয়োজন বলে আমি মনে করি। জি, মিস্টার আবু সাঈদ খান। না, আমারও মনে হয় যে বিএনপির কাছ থেকে জনগণ দায়িত্বশীল আচরণ আশা করে। বিএনপির বিকল্প কেউ কিন্তু জনগণ ভাবছে না, বৃহত্তর জনগোষ্ঠী বিএনপির বিকল্প ভাবছে না। কিন্তু অতএব বিএনপিকে নতুন করে সেটা ভাবতে হবে। এমনকি যে কতগুলো ক্ষেত্রে বিএনপি যেমন তার 31 দফা কর্মসূচি আছে, কিন্তু প্রয়োজনে কিছু কিছু শিফট তারা করেছে এবং আরও শিফট করা যেতে পারে। যেমন নিম্নকক্ষ, সাংবিধানিকভাবে নিম্নকক্ষে পেয়ার পদ্ধতির সুযোগ নেই, কিন্তু উচ্চকক্ষের বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে অনেকেই মনে করে। এমনকি আমি বিএনপির ঘরানার কোনো কোনো লোকের সঙ্গে কথা বলে দেখেছে, তারাও মনে করে যে এটা হতে পারে। তো এই যে জায়গাটা, এই জায়গাটা যেমন বিএনপি তার কিছু কিছু ক্ষেত্রে উচ্চ কক্ষে একটা সিদ্ধান্ত হয়েছে মনে হয়, না হয় নাই, না এখনো হয়নি। তারা বলতেছে যে এই সে সিটের অনুপাত, বিএনপি এখন পর্যন্ত সিটের অনুপাতে আছে,
আর পিআরের পদ্ধতি অনুসারে হবে, এটা হলো ভোটের অনুপাত, কিন্তু ভোটের অনুপাতে আসছে না। তো এইটা করার মধ্য দিয়ে সেখানে হ্যাঁ হতে পারে যে অন্যান্য দল কিছু সিট পেতে পারে, কিন্তু আইন তো পাশ করবে তো নিম্নকক্ষ। তো ওখানে কি হবে, পর্যালোচনা হবে, এটা নিয়ে আলাপ আলোচনা হবে। তো সেই আলাপ আলোচনায় ছোট ছোট দলগুলো যদি সম্পৃক্ত হতে পারে, ক্ষতি কি, দেশের জন্য সেটা বরং মঙ্গল বয়ে আনবে। তো বিএনপি এই ধরনের বিষয়গুলোকে ইতিবাচকভাবে এবং উদার দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত বলে আমি মনে করি। এবং সেই সঙ্গে বিএনপিকে বুঝতে হবে যে তারা প্রধান দল, অতএব দায়িত্ব তাদের বেশি। তাদেরকে যেহেতু আজকের বাস্তবতায় তাদেরকে যেমন তাদের বন্ধু যারা একসঙ্গে যারা আছে তাদের সঙ্গে যেমন সৌহার্দ্য স্থাপন করতে হবে, যারা বিরোধী দলের অবস্থান গ্রহণ করবে কিন্তু অলরেডি বিরোধী দলের অবস্থানে চলে গেছে, তাদের সঙ্গেও কিন্তু তাদের সৌহার্দ্যমূলক সম্পর্ক রক্ষা। বিএনপি তো ইতিমধ্যেই ঘোষণা দিচ্ছে যে জাতীয় সরকার করবে, সবাইকে নিয়েই করবে। জি, এটা ঘোষণা হয়েছে, কিন্তু আমাদের দেশে জাতীয় সরকার মানে হচ্ছে যে সেই ধরনের জাতীয় সরকার আমরা দেখি না, হবে না। তবে যদি সত্যি একটা জাতীয় সরকার হয় এবং ছোট দলেরও যদি সেখানে প্রতিনিধিত্ব থাকে কিংবা কথা বলার সুযোগ থাকে, এই ধরনের একটা সরকার হলে সেটা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে বলে আমি মনে করি। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আবু সাইদ খান এবং মিস্টার শাহনুরুল কবির শাহীন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্যে। দর্শক, এটা ঠিক যে আমার অতিথিরা মনে করেন যে বিএনপির আসলে এখনো পর্যন্ত আপাত দৃষ্টিতে কোনো বিকল্প তৈরি হয়নি, কিন্তু অনেক রকমের চ্যালেঞ্জ আছে এবং বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচনের মধ্য দিয়ে এটা বোঝা গেছে যে বিএনপির কৌশলগত অনেক দুর্বলতা আছে। বিএনপির জনসম্পৃক্ততা আরও বাড়াতে হবে এবং একটা নানা বিষয়ে তাদের অবস্থানটা খুব একটা স্পষ্ট নয়, সেটা স্পষ্ট করতে হবে। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ওনারা দুজনের কেউই সেই অর্থে সমর্থন করেন না, তবে যারা অপরাধ করেছেন সেই অপরাধীদের শাস্তির দাবিটা জোরালোভাবে জানিয়েছেন এবং রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে তার সুফল তেমন পাওয়া যায় না কোথায়। এবং বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সার্বিক বিবেচনা একটা নির্বাচন করাই শুধু নয়, এটা ভালো নির্বাচন করা। যদিও প্রফেসর মোহাম্মদ ইউনূস বলছেন যে ইতিহাসের সেরা নির্বাচন হবে, কিন্তু এখনও পর্যন্ত আস্থার একটা ঘাটতি রয়েছে এবং সেটা নানা কারণে রয়েছে। একটা সরকারের সক্ষমতা, দ্বিতীয়ত হচ্ছে সরকারের নিরপেক্ষতার ইস্যুটাও এই আলোচনার মধ্যে বা বিতর্কের মধ্যে আছে। কিন্তু নির্বাচন যদি একটা ভালো নির্বাচন যদি বাংলাদেশ করতে ব্যর্থ হয়, তার একটা স্বল্পমেয়াদী তো বটেই, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী প্রভাবও, নেতিবাচক প্রভাবও বাংলাদেশের রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পড়বে। কাজে এই বিষয়ে সরকার এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করা উচিত। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।